আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরএস গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টিং। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিছু সিম্পল টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিছু সিম্পল এবং ইউজফুল টুলের কাজ শিখব, যা আমাদের প্রতিনিয়ত আমরা ব্যবহার করি। যার জন্য আমাদের প্রথম নিতে হবে একটা আর্টবোর্ড, যেটা আমরা নিতে পারি ক্রিয়েট নিউতে ক্লিক করে অথবা কন্ট্রোল এন প্রেস করে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় মাপটি সিলেক্ট করে নিব এবং সেটা আমরা কোন ইউনিটে মাপবো, যেমন ইঞ্চি, পিক্সেল এটসেট্রা মাপগুলি এখানে আছে। সেখান থেকে আমরা নর্মালি ইঞ্চিটা সিলেক্ট করে নিব এবং আমি A4 হিসেবে 8.5 এবং 11.3 একটা মাপ নিয়ে আর্টবোর্ডটা ক্রিয়েট করছি। আচ্ছা, জেনে রাখা ভালো, আর্টবোর্ডের কাজের ক্ষেত্রে যদি আমরা ডিজিটাল কোনো পোস্ট ক্রিয়েট করি, তার জন্য আমাদের RGB মোড সিলেক্ট করতে হবে। আর যদি আমরা প্রিন্টিংয়ের কাজের জন্য কিছু ক্রিয়েট করতে চাই, কোনো ডিজাইন ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের সিলেক্ট করতে হবে CMYK মোড, যেটা ইউনিভার্সালি ইউজ হয়ে আসছে। সো CMYK মোডটা অলওয়েজ সিলেক্ট রাখতে হবে প্রিন্টিংয়ের কাজের জন্য, এবং RGBটা ইউজ করতে হবে ডিজিটাল ব্যানার, পোস্টার এটসেট্রা লাইক ফেসবুক পোস্ট, কভার ফটো এগুলোর জন্য। আচ্ছা, এখন প্রথম যে টুলটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে সিলেকশন টুল। এর উপরে সিলেকশন টুল এবং তার নিচে আছে ডাইরেক্ট সিলেকশন টুল। দুটোই সিলেকশন টুল, কিন্তু দুটোর কাজ আলাদা। সেটা আমরা ধীরে ধীরে আসবো। সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলের পার্থক্যটা অবশ্যই আমরা এই ভিডিওতে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, সিলেকশন টুলের পরে নিচে আরও কিছু টুল আছে। পেন টুল, পেন টুলের কাজটা আমরা একটু পরে আসব। আপাতত সিলেকশন টুলের পরে আমরা যে টুলটা আসবো সেটা হচ্ছে শেপ টুল। এবং শেপ টুলের মধ্যে কয়েকটা শেপ আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা আছে রেক্ট্যাঙ্গেল টুল, তারপরে এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, লাইন সেগমেন্ট টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। তো প্রথম যেটা আমরা সিলেক্ট করবো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, যেটা আমরা আমাদের টুলবার থেকেও সিলেক্ট করতে পারি, অথবা এম প্রেস করলেও আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আমরা পছন্দ মতো রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবো এবং বিভিন্ন শেপে আনতে পারবো। বাট যদি স্কোয়ার ক্রিয়েট করতে চান আপনি, তাহলে সেটার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা আপনাকে বলে দিচ্ছি। আপনি এখানে অল্টার এবং শিফট একসাথে যদি ধরেন, তাহলে ঠিক সেন্টার থেকে সেটা স্কোয়ার হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি শিফটে চাপ দেন, অনলি শিফটে চাপ দেন, তাহলে সেটা একদিক থেকে স্কোয়ার হবে, মানে যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে ধরে সেটা স্কোয়ার হতে থাকবে। আর যদি আপনি অল্টার এবং শিফট একসাথে ধরেন, তাহলে সেটা চারদিক থেকে একসাথে স্কোয়ার হবে, যে কোনো একটা সেন্টার উপর ভিত্তি করে, সেন্টার থেকে ভিত্তি করে চারদিকে স্কোয়ার হবে। এবং অনলি শিফট ধরলে আপনার যে কোনো একটা অ্যাঙ্গেলের উপর নির্ভর করে সেটা স্কোয়ার হবে। এরপরে যাচ্ছে আমরা ইলিপস টুলে। ইলিপস টুলে একই রকম, আপনি যদি অল্টার এবং শিফট একসাথে ধরেন, একটা সেন্টারকে নির্ভর করে সেটা আপনার রাউন্ড হতে থাকবে, সম্পূর্ণ রাউন্ড। আর না হলে সেটা ওভাল শেপ হবে। আপনি নর্মালি যদি কোনো শিফট অল্টার না ধরেন, তাহলে আপনার এটা ইলিপস টুলটা ওভাল শেপ, কিছুটা ডিম্বাকৃতি হবে। আর অল্টার শিফট ধরলে সেটা সেন্টার থেকে আপনার একদম চারদিকে সমানভাবে রাউন্ড হবে। সেটা আমরা বাসায় প্র্যাকটিস করবো, এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করবো। শেপ ক্রিয়েট, শেপ বিল্ডিং আমরা বাসায় প্র্যাকটিস করব। এখন এগুলো ফেলে দিয়ে নতুন করে আবার অন্য শেপগুলো নিয়ে ট্রাই করি। তবে তার আগে কিছু জিনিস এখানে আপনাদের দেখিয়ে দেওয়া ভালো। অ্যাজ লাইক এই যে এখন যেটা আমি করছি, সম্পূর্ণ ফাইলটা ধরে একসাথে গ্রুপ করে দিই। এগুলো সবগুলো একসাথে মুভ করলাম, যেন কিন্তু এখানে যদি কোনোটা ছুটে যায়, একটা জিনিস মিস যেন না হয়, তার জন্য এটা গ্রুপ করতে হয়। আচ্ছা, গ্রুপটা আপনাদের আবার ভালোভাবে দেখাই। সবগুলো ফাইল একসাথে সিলেক্ট করব। এরপর আমরা রাইট ক্লিক করব এবং ওখান থেকে গ্রুপ সিলেক্ট করে দিলে গ্রুপ হয়ে যাবে, এবং আনগ্রুপ সিলেক্ট করলে আনগ্রুপ হবে। আরেকটা করতে পারি, আমরা সব কিছু সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করতে পারি। কন্ট্রোল জি প্রেস করলে সেটা গ্রুপ হবে, এবং যে কোনো একটা ধরলে সবগুলো মুভ করবে, এবং কাট করলে সবগুলো কাট হয়ে যাবে, পেস্ট করলে সবগুলো পেস্ট হয়ে যাবে। ডিলিট করলেও আপনি ব্যাক স্পেসে ডিলিট করলেও সবগুলো ডিলিট হয়ে যাবে একসাথে।
এখন এখানেও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেগুলো আপনার সাথে শেয়ার করি। আপনি একটা জিনিস কাট করলেন, তার জন্য আপনি প্রেস করলেন কন্ট্রোল এক্স, বা একটা জিনিস আপনি কপি করলেন, তার জন্য আপনি প্রেস করলেন কন্ট্রোল সি। এখন সেই জিনিসটা আপনি যখন পেস্ট করবেন তখন আপনি প্রেস করলেন কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি পেস্ট করলে সেটা একটা অ্যালাইনমেন্টের উপরে সেটা পেস্ট হবে, একটা অ্যালাইনমেন্টের উপরে জিনিসটা পেস্ট হবে। আপনি যদি সেটা একই জায়গার উপর পেস্ট করতে চান যেখানে আপনি কাট করেছেন বা কপি করেছেন, তার জন্য আপনি প্রেস করতে হবে কন্ট্রোল এফ। আমি আর্টবোর্ডে যেখান থেকে এটা কপি করেছি ঠিক সেই বরাবরই কন্ট্রোল এফ দিলে সেটা প্রেস আবার হয়ে যাচ্ছে, পেস্ট হয়ে যাচ্ছে, এবং আমি ওখান থেকে আবার ওটা ডিলিট করে দিতে পারছি। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে পুরো গ্রুপটা মুভ না করে ইন্ডিভিজুয়াল কাউকে মুভ করতে চাই, তখন আমার ইউজ হবে ডাইরেক্ট সিলেকশন টুল, বা যেটাকে আমাদের লোকাল ভাষায় সাদা টুল বা সিঙ্গেল টুলও বলা হয়। দেখেছেন আমার জিনিসটা কিন্তু এখনও গ্রুপ করা, কিন্তু আমি এ প্রেস করে যখন আমি অ্যাক্টিভ করলাম, আমাকে ডাইরেক্ট সিলেকশন টুল অ্যাক্টিভ করলাম, তখন আমি এই জিনিসটাকে মুভ করে নিতে পারছি। সিঙ্গেল একটা শেপে মুভ করছি, অন্য শেপগুলো কিন্তু মুভ হচ্ছে না, এটা কিন্তু স্টিল গ্রুপের ভিতরে আছে। আমি যখন পরবর্তীতে ফুল গ্রুপটা একসাথে মুভ করব তখন এটাও মুভ হবে একসাথে, কিন্তু এখন আমি এটাকে পজিশনটা চেঞ্জ করে দিতে পারছি ইন্ডিভিজুয়ালি। এটা হচ্ছে সিলেকশন টুল অ্যান্ড ডাইরেক্ট সিলেকশন টুলের মেইন ডিফারেন্স। এই তো আমি ভি প্রেস করলাম, সিলেকশন টুল হয়ে গেল, আমি সব একসাথে মুভ করলাম, এবং আমি যখন আপনার এ প্রেস করলাম আমার সিলেকশন টুল থেকে ডাইরেক্ট সিলেকশন টুল হলো, এবং আমি ইন্ডিভিজুয়ালি মুভ করলাম। এখন সবগুলো ডিলিট করে দিলাম, নতুন অপশন আসছে, সেটা হচ্ছে আমাদের পলিগন টুল। সরি, আমি একটু আগে পলিগন থেকে ট্রায়াঙ্গেল বানাইছি তো। আচ্ছা, এটাকে দেখাই। এই তো হচ্ছে পলিগন টুল। পলিগন টুলে 6টা অ্যাঙ্গেল আছে বা 6টা কর্নার আছে, বা এই 6টাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই 6টাকে বলা হয়, এই 6টা যে কর্নার আছে এগুলোকে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই তো ধরুন আমি এখন যখন প্রেস করছি, এই যে আপনার আবার দেখাই, এখান থেকে যখন আমি প্রেস করছি ডাউন কিতে প্রেস করছি, তখন আমাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট কমে যাচ্ছে। এই যে ট্রাইগন চলে আসলো পলিগন থেকে, 5টা অ্যাঙ্কর পয়েন্ট, 6টা অ্যাঙ্কর পয়েন্টে 5টা হলো, 4টা হলো, 3টা হলো। চাইলে এটাকে আবার একইভাবে যখন আমি আপওয়ার্ড কি প্রেস করব, 3টা থেকে আবার 4টা, 5টা, 6টা এবং আরও বেশিও করা যাবে। দেখছেন, ইজিলি এটা করা যাবে। আমরা এটা প্র্যাকটিস করলে আমাদের এটা আয়ত্তে চলে আসবে, আমরা করতে পারবো। যত আমরা প্রেস করবো তত এখানে কর্নার বাড়তে থাকবে, অ্যাঙ্কর পয়েন্ট বাড়তে থাকবে। আচ্ছা, এরপর আমরা যে টুলটা আসবো সেটা হচ্ছে স্টার টুল। স্টার টুল দিয়ে একটু আগে আমি ট্রায়াঙ্গেল বানাইছি। আচ্ছা, স্টার টুলে মেনলি এখানে স্টারের তো 5টা মাথা থাকে। এই যে স্টার টুল, স্টার হলো। এখন স্টার থেকে আমরা স্টারের মাথা কমায় দিব, একটা মাথা কমায় দিলে এটা হয়ে গেল এখন নিনজাদের শুরিকেন। আচ্ছা, এখন আমরা এটা থেকে আরেকটা মাথা কমাই দিলাম, হয়ে গেল ট্রায়াঙ্গেল। একটা মাথা কমাই দিলে ট্রায়াঙ্গেল হয়ে গেল। এখন আমরা এটাকে আর একটু ডিফারেন্ট করতে পারি, তাহলে আমি এটাকে স্টারের মাথা আরও বাড়াইতে পারি। এই যে বাড়তেছে, 5টা থেকে 6টা মাথা হয়েছে, সেটা আরও বাড়ানো যাবে। আপনার যত ইচ্ছা আপনি বাড়াইতে পারবেন। আপওয়ার্ড কি প্রেস করলে অ্যাঙ্কর পয়েন্ট বাড়তে থাকবে, ডাউনওয়ার্ড কি প্রেস করলে, মানে ডাউন কি যতবার আপনি প্রেস করবেন তত আপনার অ্যাঙ্কর পয়েন্ট কমতে থাকবে। এটা হচ্ছে শেপের নিয়মগুলা। এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিসের মাধ্যমে, রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে আনতে হবে। কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমরা যত প্র্যাকটিস করবো ততই শেপগুলো আমাদের আরও আয়ত্তে চলে আসবে, আমরা বুঝতে পারবো কোনটা থেকে কোন শেপ আনতে হবে। এখন আমরা আরেকটা যে টুলটা ইউজ করবো সেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। আশা করি বুঝে গেছেন, লাইন সেগমেন্ট টুলের কাজ হচ্ছে লাইন ক্রিয়েট করা। এই তো আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে টান দিলে একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন তো লাইনগুলো আমরা এভাবে তৈরি হচ্ছে, আমরা যদি লাইনটা সোজাভাবে তৈরি করতে চাই, মানে এটা লাইনটা সোজা যাবে, তাহলে আমাকে করতে হবে শিফট। আমরা শিফট প্রেস করলে লাইনটা সোজাভাবে যাবে। এই দেখছেন, শিফট প্রেস করছি লাইনটা সোজা হয়ে যাচ্ছে, শিফট প্রেস করছি লাইনটা সোজা হয়ে যাচ্ছে। সোজাভাবে লাইন নিতে হলে আমাকে শিফট প্রেস করতে হবে।
যে কোনো এক অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কর পয়েন্টের দিকে যাওয়ার সময় শিফট প্রেস করলেই লাইনটা সোজাভাবে যাবে। আর শিফট ছাড়া যদি আমি মুভ করি তাহলে হচ্ছে লাইনটা বাঁকাভাবে যে কোনো দিকে আমি ফ্রিলি মুভ করে লাইনটা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এখন আমাদের নতুন একটা শেপে যাই। লাস্ট যে শেপটা আমরা যাব সেটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ এই জিনিসটাও অনেক ক্ষেত্রে ইউজ হয়, বিভিন্ন ডায়মার্কের ক্ষেত্রে, বিভিন্ন ভিজিটিং কার্ডের ক্ষেত্রে, এবং এই শেপটা আমাদের সবসময় ইউজ হতেই থাকবে। আচ্ছা, এই শেপটা যখন আমরা মুভ করব এবং আমরা ডাউনওয়ার্ড কি যতবার দিব তত আমাদের শেপের রাউন্ডেড অ্যাঙ্গেলটা কমতে থাকবে। আর যত আমরা আপওয়ার্ড কি প্রেস করতে থাকবো বা আপ কিটা প্রেস করতে থাকবো তত আমাদের রাউন্ডেড কর্নারটা আরও বেশি রাউন্ডেড হবে। যত ডাউন দিব তত আমাদের কর্নারটা রাউন্ড কমতে থাকবে। আরেকটা আমরা পারি, সেটা হচ্ছে আমরা আমাদের মাউসটা যে কোনো এক জায়গায় ক্লিক করলাম অ্যান্ড আমরা সাইজটা সেখানে সাইজ অনুসারে করে দিতে পারি। সাইজ অনুসারে আমরা শেপটা ক্রিয়েট করতে পারি। অ্যাজ ইফ এখানে দেখুন, যেমন আমাদের নর্মাল ভিজিটিং কার্ডের ইন্টারন্যাশনাল সাইজ হচ্ছে 3.5 আমরা এখানে 3.5 সিলেক্ট করলাম, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এবং আমরা রাউন্ডেড যে অ্যাঙ্গেলটা দিলাম 5 mm, যেটা আমাদের নর্মালি ডাই কাটিং ভিজিটিং কার্ডগুলোতে হয়। রাউন্ডেড যে ভিজিটিং কার্ডগুলো হয় সেখানে এই সাইজটা হয়। আমরা চাইলে এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলিতে রাউন্ড অ্যাঙ্কর পয়েন্টগুলিকে আমরা আবার স্কোয়ার করে দিতে পারি এবং সেটাকে চাইলে আবার পুনরায় রাউন্ড করতে পারি। একদম অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে একটা রাউন্ড সার্কেল আসবে, ওই সার্কেলটা ধরে টান দিলে এগুলো আবার রাউন্ড হবে, আরও বেশি রাউন্ড হবে বা আরও কম রাউন্ড হবে, সেটা আমরা করতে পারি। এখানে এটা আমাদের সবই সম্ভব। ইলিস্ট্রেটরে বর্তমানে এই ফাংশনটা আগে ছিল না। ইলিস্ট্রেটর সিসি বা ইলিস্ট্রেটর যে 2018 থেকে যেটা আসছে তারপর থেকে এই ফাংশনটা অ্যাড হয়েছে। এটা খুব ইউজফুল একটা ফাংশন, যে আপনি চাইলে স্কোয়ারকে আবার রাউন্ড শেপ বা আপনি রাউন্ডের শেপকে আবার স্কোয়ার করতে পারেন। আচ্ছা, এখন আমরা নেক্সট যে যাব, ভিজিটিং কার্ডের ক্ষেত্রে আমাদের যেটা করতে, আমরা যদি রাউন্ড 3.5 ইঞ্চি কাট করতে চাই আমাদের তার জন্য একটু ওভার সাইজ দিতে হবে, কাটিংয়ের জন্য এক্সট্রা সাইজ দিতে হবে। 3.5 জন্য আমাদের 3.65 ইঞ্চ অ্যান্ড হচ্ছে ওদিকে হচ্ছে 2.15 ইঞ্চ এনাফ। এখন এরপরে আমরা ওখান থেকে আবার রাউন্ড একটা অ্যাঙ্গেল করতে পারি। আচ্ছা, এখন যে টুলটা দেখাচ্ছি এটা আর্টবোর্ড টুল। এটা দিয়ে আপনি আপনার আর্টবোর্ডটা বা যে ক্যানভাসে আপনি কাজ করবেন সেটাকে আরেকটু বাড়াতে কমাতে পারবেন, যে কোনো দিকে আপনি মুভ করে সেটাকে বাড়াতে কমাতে পারবেন। অ্যান্ড আমি যে আরেকটা যেটা ইউজ করি সেটা হচ্ছে হ্যান্ড টুল। সেটা হচ্ছে আপনি শিফট প্রেস করলে আপনার একটা হ্যান্ড টুল আসবে, আপনি যে আপনার আর্টবোর্ডকে এক জায়গায় শক্তভাবে ধরে আপনি আর্টবোর্ডটা মুভ করাতে পারবেন। পুরো আর্টবোর্ডটা আপনি যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন হ্যান্ড টুলের মাধ্যমে। স্পেস দিলে হ্যান্ড টুলটা আসবে এবং আপনি মাউসটা ক্লিক করা মাত্র আপনার আর্টবোর্ডটা ধরে যে কোনো দিকে আপনি মুভ করাতে পারেন। পুরো আর্টবোর্ডটা পুরো ক্যানভাসটা সহ মুভ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যে টুলে যাচ্ছি সেটা টাইপ টুল। এই যে এই টুলটা হচ্ছে টাইপ টুল, অথবা আপনি টি প্রেস করলেও টাইপ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি টাইপ টুল দিয়ে যে কোনো একটা সিলেক্ট করে সেখানে একটা লেখা লিখতে পারবেন। লেখার জন্য আপনার টাইপ টুলটা দরকার। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে উইন্ডোজ থেকে আমরা টাইপ অপশনে গেলাম এবং সেখান থেকে ক্যারেক্টারে গেলাম। এই ক্যারেক্টার থেকে আমরা লেখার ফন্ট সাইজ, বিভিন্ন ধরনের লেখার ফন্টগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ফন্ট সাইজ ছোটো বড়ো করতে পারবো, সব এখান থেকে করা যায়। আচ্ছা, এখানে আমি ফন্টটা ইউজ করছি এরিয়াল ফন্টটা আমার খুব কমন ইউজ করা ফন্ট, এরিয়াল বোল্ড। এই ফন্টটা দেখতেও খুব সিম্পল এবং সুন্দর। লেখার টাইপ আপনি ম্যানুয়ালি চাইলেও ছোটো বড়ো করতে পারেন, অথবা এখান থেকে টাইপ সাইজ ছোটো বড়ো আপনি করতে পারেন। যেখানে ভিজিটিং কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ, ভিজিটিং কার্ডে যে লেখাগুলো ইউজ হয় তার স্ট্যান্ডার্ড সাইজ 12, 8, 10 এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ 12.8 এভাবেই চলে। আচ্ছা, এখন আমি একটা মার্ক নিয়ে নিচ্ছি কার্ডের ভিতরে। এই মার্কটা হচ্ছে সেফটি মার্ক। কাটিংয়ের জন্য একটা সেফটি মার্ক নিয়ে কাজ করা উচিত। যখন আপনি রাউন্ড কাটিং ছাড়াও করবেন এই সেফটি মার্কটা নিয়ে কাজ করবেন, তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। তার জন্য আমাদের করতে একটা অফসেট পাথ নিতে হয়। উইন্ডোজ থেকে আমি ফাইলটা সিলেক্ট করার পর আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে অফসেট পাথে সিলেক্ট করব। অফসেট পাথে সিলেক্ট করার পরে সেখানে আমি 5 mm লিখে একটা অফসেট পাথ নিয়ে নিব এবং সেটাকে আমি গাইড করে দিব। আচ্ছা, এখন যে ফন্টটা আমি আবার দেখাচ্ছি এই ফন্টটাও আমার খুব কমন ইউজ করা ফন্ট। এটা হচ্ছে টাইমস নিউ রোমান। চাইলে আপনি বোল্ড
অথবা ইটালিক অথবা আপনি রেগুলারভাবে ইউজ করতে পারেন। খুবই ইউজফুল এবং সুন্দর একটা ফন্ট। ক্লাসিকভাবেও ইউজ হয় অনেক, অফিসিয়াল কাজেও ইউজ হয়। সো অফিসিয়াল কাজ, গভর্নমেন্ট কাজ এগুলোতে এই ফন্টটা আপনি ইউজ করতে পারেন, যেগুলো খুব অ্যাপ্রিসিয়েটেড। এরকম আরও ইউজফুল টুলের জন্য আপনাকে কিন্তু আরএস গ্রাফিক্সে আসতে হবে, অথবা আরএস গ্রাফিক আপনাকে লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে। ওকে, এই যে আমার ফন্ট বড় হয়েছে, আমি সে একটা ক্যাপিটাল লেটার হয়েছে, আমি ইজিলি টাইপ টুল দিয়ে সেটা ইজিলি আবার ছোটো করে দিলাম, ক্যাপিটাল থেকে স্মল করে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মিসিং আছে, আরএস গ্রাফিক অ্যান্ড প্রিন্টিংয়ের এস নেই। এসটা কিন্তু আমি যে কোনো টাইমে অ্যাড করে দিতে পারছি টাইপ টুলের কারণে। দেখছেন, আপনি ইজিলি টাইপ টুলতে আপনি মুভ করতে পারতেছেন এবং সেটা মুভ করে আপনি সেখানে লেখা চেঞ্জ করতে পারতেছেন, নতুন করে লেখা অ্যাড করতে পারতেছেন। এগুলো হচ্ছে টাইপ টুলের কাজ। অ্যান্ড যে কোনো একটা ডিজাইন করতে হলে আপনার টাইপ টুলটা ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং টাইপিং স্পিড বাড়াইতে হবে, টাইপ আয়ত্ত করতে হবে। আচ্ছা, আমার নতুন আপডেটের কারণে আমার একটা প্রবলেম হয়েছে আমার ইলাস্ট্রেটর, যেটা হচ্ছে আমার টিতে একটু প্রবলেম হয়। এসের সাথে টিটা থাকলে একটু প্রবলেম করে, একটু সেটা ভেঙে যায়। সো আমি সেটাকে আবার একটু এডিট করে দিই, সেম ফন্টেরই একটা সিমিলার ফন্ট ইউজ করে দিই, যার কারণে সেটা কোনো ডিফারেন্স বোঝাও যায় না অ্যান্ড সেটা দেখতেও সুন্দর লাগে। এরকম অনেক কিছুই আছে যেগুলো আপনি রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে নিজে নিজে অনেক কিছু ডিসকভার করতে পারবেন। প্র্যাকটিস আপনার স্কিলটাকে আরও শার্প করবে এবং আপনার প্র্যাকটিস রেগুলার করে যেতে হবে। এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনি নিজে অনেক শর্টকাট ডিসকভার করতে পারবেন, যেগুলো হয়তো আপনি কোনো ভিডিওতে বা কোনো টিউটোরিয়ালে পাবেনও না, কিন্তু আপনি নিজে প্র্যাকটিস করলে সেগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা ফন্ট দেখাচ্ছি। এটা আমার খুব আমি মাঝে মাঝে ইউজ করি কিছু কিছু কার্ডে, সিম্পল আইস গোল্ড বা প্লাস্টিক ভিজিটিং কার্ডগুলো যখন হয় ওইসব কার্ড ইউজ করি। সেটা হচ্ছে মনোটাইপ। মনোটাইপ ফন্টটা আমার খুব ইউজ করা ফন্ট। এটা ভালো লাগে দেখতে, একটু পেঁচানো আছে হালকা, খুব বেশিও না। সো আপনারা এটা ইউজ করতে পারেন চাইলে। আরেকটা ফন্ট আছে ইম্প্যাক্ট। এই ফন্টটা বোল্ড এবং কোথাও যদি আপনি হেডিং হিসেবে ইউজ করতে চান আপনি ইউজ করতে পারেন। এরকম অনেক ফন্ট আছে। আপনার ফন্টগুলো কিন্তু ইনস্টল করতে হবে। ফন্ট কিন্তু আপনার পিসিতে সব ফন্ট থাকবে না, বা আপনি যখন সফটওয়্যার ডাউনলোড করবেন সব ফন্ট কিন্তু আপনি পিসিতে পাবেন না। আপনার সেটা রেগুলার ফন্টই করতে হবে, আপডেট করতে হবে। আচ্ছা, যে অপশনটা এখন সিলেক্ট করলাম সেটা হচ্ছে উইন্ডোজ থেকে কালার অপশন সিলেক্ট করলাম। কালারের কয়েকটা অপশন আছে ওখানে, এবং আমি কালারের যে অপশনটা ইউজ করি সিএমওয়াইকে মোডে, একটা লেখা ধরার পরে আমি সিএমওয়াইকে সেটা ইজিলি কালার কম্বিনেশন করে চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে আমি প্রথমে সায়ান এবং ম্যাজেন্ডা সি এবং এম সিলেক্ট করে এটাকে ব্লু করে দিলাম। পরবর্তীতে আমি এখান থেকে এম বা ম্যাজেন্ডা সরিয়ে দিলাম এবং হয়ে গেল সায়ান কালার, এবং সায়ান সরিয়ে দিলে সেটা সাদা হয়ে গেল। এরপর যখন আমি সেটাকে সায়ান সরিয়ে অনলি ম্যাজেন্ডা রাখলাম সেটা হয়ে গেল ম্যাজেন্ডা বা পিঙ্ক কালার, একটা ডিপ পিঙ্কিশ কালার আমি। আচ্ছা, এরপরে সেটাকে আমি আবার কম্বিনেশন করি ইয়েলো, গ্রিন এইসব কালার করে দিতে পারবো আমি, অরেঞ্জ। এগুলো রেগুলার প্র্যাকটিস মাধ্যমে বুঝতে হবে যে কোনটার সাথে কোনটা কালারটা হয়, কোনটার সাথে কোনটা ম্যাচ করলে কী কালার কম্বিনেশন হয়। রেগুলার প্র্যাকটিস না করলে এগুলো বোঝা যাবে না, ইউজ করতে হবে। এবং যে জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমি একটা কালার যখন বানাবো সেই কালারটা আমাকে অলওয়েজ 2 থেকে 3 কালার, হাইস্ট 3 কালার, কিন্তু 3 কালার হলে সবগুলো পার্সেন্টেজ খুব থার্ড কালারের পার্সেন্টেজটা একটু কমায় রাখতে হবে। চেষ্টা করবো 2 কালারের কালার বানানোর, এবং না পারলে সেখানে থার্ড কালারে গেলেও সেটা পার্সেন্টেজটা কম রাখতে হবে। কখনো একটা কালার 4 কালারে বানানো যাবে না, ওটা প্রিন্টের জন্য খুব একটা অ্যাকসেপ্টেড হয় না, এবং প্রিন্টিংয়ে সেটা কালারটা খুব আশানুরূপ আসে না। আচ্ছা, এখন আমি যেভাবে কালার করছি এখানে হচ্ছে আমার একটা শেপের মধ্যে 2টা পার্ট থাকে। একটা হচ্ছে আউটার লেয়ার, যেটাকে হচ্ছে পাথ বলা হয়, বা ওটাকে বলা হয় স্ট্রোক বলা হয়, যে বাইরে যে লেয়ারটা থাকে সেটা স্ট্রোক, এবং ভিতরে যে অপশনটা থাকে, ভিতরে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে ফিল। আপনি এক্স প্রেস করলে ফিল থেকে স্ট্রোকে চলে যাবে, স্ট্রোক এবং এক্স আবার প্রেস করলে স্ট্রোক থেকে ফিল সিলেক্ট হবে। আর ফিলের কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আমি স্ট্রোক বাড়াচ্ছি, স্ট্রোক অপশনটা আপনি F10 দিলে স্ট্রোক অপশনটা চলে আসবে। এরপর আপনি স্ট্রোকটা বাড়াতে পারেন। স্ট্রোকটা বাড়ালে আপনার আউটার যে লেয়ারটা ওটা আরও মোটা হবে, স্ট্রোকটা আরও মোটা হবে,
এবং স্ট্রোকের কালারটা আপনি ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন এবং আপনি ভিতরে ফিল কালারটা চেঞ্জ করতে পারবেন এবং কালারগুলো আপনাকে কম্বিনেশনটা জানতে হবে। কালার কম্বিনেশন থেকে আমি আরেকটা এপিসোড আসছে শীঘ্রই এবং সেই এপিসোডে আমি কালার কম্বিনেশনে বলবো এবং শেপ বিল্ডিং দিয়ে আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস ক্রিয়েট করবো এবং এগুলো জানার জন্য আপনার রেগুলার আমাদের পাশে থাকতে হবে। লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব RS গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টিং। আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং কোনো প্রশ্ন এবং কনফিউশন থাকলে অবশ্যই সেটা আমাদেরকে আপনার কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেটা সলিউশন দেওয়ার লাগলে তার জন্য একটা আলাদা এপিসোড বানাবো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Thank you for being with RS Graphics and Printing.